পৃষ্ঠা 82। গিলফোর্ডের ত্রিমাত্রিক ধীশক্তির মাত্রাগুলির বর্ণনা। এখানে একটি টেবিল দেওয়া আছে, সেই টেবিলের 3টি কলাম আছে। এক, মূর্ত বিষয়বস্তু বা চিত্রগত বিষয়বস্তু। এর পরের কলামে আছে গিলফোর্ড মূর্ত বিষয়বস্তু বলতে বোঝাতে চেয়েছেন ইন্দ্রিয়ের দ্বারা অনুধাবন করা যায় এমন বস্তু সমূহকে। এখানে বস্তু ছাড়া অন্য কিছুকে বোঝানো যায় না। মূর্ত বা চিত্রগত বিষয়বস্তু হল দৃশ্য গ্রাহ্য বস্তুর আকার, আকৃতি, রং ইত্যাদি। অর্থাৎ যেসব বস্তুকে আমরা দর্শন করি তা এর অন্তর্গত। 2, প্রতীকরূপী বিষয়বস্তু। প্রতীকরূপী বিষয়বস্তু হল অক্ষর, সংখ্যা এবং অন্যান্য প্রথাগত সংকেত যা বিন্যস্ত থাকে। প্রতীকরূপী বিষয়বস্তুর অন্তর্গত হল বর্ণমালা, সংখ্যাশ্রেণী, আঙ্কিক চিহ্ন ইত্যাদি। 3, বিমূর্ত বিষয়বস্তু। বিমূর্ত বিষয়বস্তু হল ভাষাগত বা ভাবগত অর্থ, যেমন বিভিন্ন ধরনের প্রবাদ। 4, আচরণমূলক বিষয়বস্তু। আচরণমূলক বিষয়বস্তু বলতে বোঝায় পারস্পরিক ক্রিয়ায় ব্যবহৃত ভাষাহীন তথ্য, মানসিক বৈশিষ্ট্য, অনুভূতি ইত্যাদি উপলব্ধি করা এর অন্তর্গত। এই 4টি বিষয়বস্তুকে একসাথে বলা হয় বিষয়বস্তুগত মাত্রা। পরের টেবিলের পরের অংশে আছে 1, প্রজ্ঞা। প্রজ্ঞা হল শিখন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দ্বারা জ্ঞানগত বিষয় অনুধাবন করা যায়। সচেতনতা, তথ্য সংগ্রহ, বোধ ইত্যাদি হল এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 2, স্মৃতি। অতীত অভিজ্ঞতা স্মরণ করা হল স্মৃতি। এটি এমন একটি প্রাথমিক মানসিক প্রক্রিয়া যার সাহায্যে জ্ঞানের বিষয়কে সংরক্ষণ করা যায় এবং চেনা যায়। 3, কেন্দ্র প্রসারী চিন্তন। কেন্দ্র প্রসারী চিন্তনের প্রধান বৈশিষ্ট্য হল অভিনব সমাধান অনুসন্ধান। এই ধরনের চিন্তনে আমরা বিভিন্নভাবে চিন্তা করি, যার ফলে আমাদের চিন্তার প্রসার ঘটে। এছাড়া নতুন কিছু অন্বেষণেরও প্রসার ঘটে। সৃজনশীল কাজের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি খুবই কার্যকরী হয়। 4, কেন্দ্রানুগ চিন্তন। কেন্দ্রানুগ চিন্তনের মূল বৈশিষ্ট্য হল নির্দিষ্ট সমাধান অনুসন্ধান করা। অনেকগুলি প্রদত্ত তথ্যের ভিত্তিতে একক সিদ্ধান্ত গ্রহণ এই প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। তবে নতুন কিছু অন্বেষণ করার সুযোগ এবং প্রয়াস এক্ষেত্রে পরিলক্ষিত হয় না। মূল্যায়ন। 5, ব্যক্তি যা জানে, যা ভাবে, যা স্মরণ করে, যা উৎপাদন করে তার নির্ভুলতা, নৈর্ব্যক্তিকতা, উপযুক্ততা, যথার্থতা বিচার করাই হল মূল্যায়ন। মূল্যায়নের প্রধান বৈশিষ্ট্য হল তুলনা করা। কতকগুলি সমাধানের মধ্যে কোনটি সঠিক তা বের করা হল মূল্যায়নের মাধ্যমে। এই 5টি জিনিস নিয়ে হয়েছে প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়ার মাত্রা। পৃষ্ঠা 83। এখানেও একটি টেবিল দেওয়া আছে, সেই টেবিলে 3টি ঘর আছে। গিলফোর্ডের ত্রিমাত্রিক ধীশক্তির মাত্রাগুলির বর্ণনা আছে এই টেবিলটির মাধ্যমে। 1, একক বিষয়কে কেন্দ্র করে দৃষ্টি, শ্রুতি এবং প্রতীক সহ জ্ঞান অর্জন করার দক্ষতা হল একক। 2, শ্রেণী।
এটি হলো বিভিন্ন বিষয়বস্তুর শ্রেণীকরণের প্রক্রিয়া। এর মাধ্যমে সাধারণ বৈশিষ্ট্য নির্ণয় করা যায়। 3. সম্পর্ক। এটি হলো অনেকগুলি বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা এবং ধারণাগত বিষয়বস্তুর মধ্যে সম্পর্ক বিধানের দক্ষতা। এর সাহায্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নির্ণয় করা যায়। 4. ব্যবস্থাপনা। এটি হলো বস্তুগত সংগঠন, প্রতীকধর্মী বিষয় সংগঠন এবং সমাধানের জন্য সমস্যা সংগঠন করার ক্ষমতা। ব্যবস্থাপনাকে সমন্বয়ও বলা যায়, কারণ এটি বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন ও বিন্যাসকরণে সহায়তা করে। এর দ্বারা সূত্র গঠন করা যায়। 5. পরিবর্তনশীলতা। এটি হলো প্রাপ্ত তথ্যকে অন্য অবস্থায় পরিবর্তনের ক্ষমতা। এর দ্বারা কোনো তথ্যকে পরিবর্তন করে নতুনভাবে বিবৃতি প্রস্তুত করা যায়। 6. তাৎপর্য বিচার। তাৎপর্য বিচারের মূল বৈশিষ্ট্য হল প্রদত্ত তথ্য থেকে প্রত্যাশামূলক সিদ্ধান্ত গ্রহণ। কোনো প্রত্যাশার ব্যাপকতা, বর্তমানে প্রেক্ষিতে ভবিষ্যতের কথা চিন্তা করার ক্ষমতা এর অন্তর্গত। এই 5টি বিষয়কে নিয়ে হচ্ছে উপাদানগত মাত্রা। অর্থাৎ গিলফোর্ডের ধীশক্তির ত্রিমাত্রিক তত্ত্বে 5 প্রকার বৌদ্ধিক ক্রিয়া বা মানসিক প্রতিক্রিয়া, 4 প্রকার বিষয়বস্তু এবং 6 প্রকার উপজাত উপাদানের কথা বলা হয়েছে। গিলফোর্ডের মতে প্রতিটি বিষয়বস্তুর সঙ্গে প্রত্যেক প্রকার প্রতিক্রিয়া যুক্ত হয় এবং তার ফলে যে কোনো উপজাত ধারণা বা উৎপাদন গঠিত হতে পারে। আমাদের ধীশক্তি হল ব্র্যাকেটে 4 × 5 × 6 অর্থাৎ 120টি উপাদানের সমন্বয়। এর নিচে উপাদানগত মাত্রা বা গিলফোর্ডের ত্রিমাত্রিক ধীশক্তির তত্ত্ব নিয়ে একটি চিত্র দেওয়া আছে। বর্তমানে বিষয়বস্তুর মাত্রার প্রতীকরূপী বিষয়কে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হলো দৃষ্টিগত ও শ্রবণজাত। ফলে বিষয়বস্তু মাত্রা 4টির পরিবর্তে 5টি শ্রেণী হয়েছে এবং বুদ্ধির মোট উপাদান হয়েছে ব্র্যাকেটে 5 × 5 × 6 অর্থাৎ 120। গিলফোর্ড উৎপাদন বিশ্লেষণের সাহায্যে মোট 90টি উপাদান আবিষ্কার করেছেন। তাঁর ধারণা আগামী দিনে অবশিষ্ট উপাদানগুলি আবিষ্কৃত হবে। কোশ্চেন নাম্বার 9, শিক্ষা ও বুদ্ধির সম্পর্ক আলোচনা করো। শিক্ষা ও বুদ্ধির সম্পর্ক। শিক্ষা হলো শিক্ষার্থীর জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের উপযোগী করে তোলে। অন্যদিকে বুদ্ধি হলো একটি সামগ্রিক ক্ষমতা যা ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে ক্রিয়া করতে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে এবং সার্থকভাবে পরিবেশের সঙ্গে কাজ করতে সাহায্য করে। শিক্ষার সঙ্গে বুদ্ধির একটি নিবিড় সম্পর্ক বর্তমান। বস্তুত ব্যক্তির বুদ্ধি না থাকলে শিক্ষা বা নির্দেশনায় সার্থক হতে পারে না। এখন প্রশ্ন হলো বুদ্ধি ও বুদ্ধির অভিজ্ঞা কিভাবে শিক্ষা ও শিক্ষার বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পর্কিত, সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1. বিদ্যালয়ে ছাত্র ভর্তির ক্ষেত্রে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার সময় তাদের বুদ্ধির বিষয় অর্থাৎ বুদ্ধাঙ্ক সম্পর্কে খোঁজখবর নেওয়া বিশেষ প্রয়োজন। সাধারণত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার সময় তাদের পূর্বার্জিত জ্ঞানের পরীক্ষা নেওয়া হয়, কিন্তু অর্জিত জ্ঞানের পাশাপাশি বুদ্ধি অভিজ্ঞা প্রণয়ন করে বুদ্ধির পরিমাপ করা উচিত। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে
অনেক সময় শিক্ষার্থীদের এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ভর্তি হতে হয়। সেই সময় বদলির প্রমোশন প্রমাণপত্রে শ্রেণীতে উত্তীর্ণের তথ্যাদি থাকলেও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার মান একই প্রকার হয় না। তাই বুদ্ধির পরিমাপের পর ভর্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে অসুবিধায় পড়তে হয় না। 2. শিক্ষার্থীদের বিভাগীয়করণের ক্ষেত্রে বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ে একই শ্রেণীতে অসংখ্য শিক্ষার্থী পঠন পাঠন করে। তারা পৃষ্ঠা 84। একই শ্রেণীতে পড়লেও তাদের সকলের মেধা এবং বুদ্ধাঙ্ক একই প্রকারের হয় না। তাছাড়া একসাথে অধিক সংখ্যক শিক্ষার্থীকে পাঠদান করাও অসুবিধাজনক। তাই শিক্ষার্থীদের একই শ্রেণীর বিভিন্ন বিভাগে যেমন ABCDEF ইত্যাদিতে বিভক্ত করে পাঠদানের ব্যবস্থা করা হয়। এই বিভাগীয়করণের ক্ষেত্রে বুদ্ধি অন্যতম শর্ত হওয়া উচিত। এই শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধাঙ্ক বা মেধার বৈষম্য বেশি হলে পঠন পাঠনে বেশ অসুবিধা হয়। সমমেধার বা সমবুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের একত্রে পাঠদান করলে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েরই সুবিধা হয়। 3. শিক্ষার সীমারেখা নির্ধারণের ক্ষেত্রে বুদ্ধির ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের ক্ষমতার একটি নির্দিষ্ট সীমা টানা যায়। গবেষণায় দেখা গেছে, 1. যাদের বুদ্ধাঙ্ক 50 থেকে 70-এর মধ্যে সেই সব শিক্ষার্থী বিদ্যালয়ে পড়াশোনা করলে 10 থেকে 11 বছর পর্যন্ত প্রথম শ্রেণীতেই থাকে। অধিক সুযোগ সুবিধা পেলে তাদের মধ্যে কয়েকজন 14 থেকে 15 বৎসরে চতুর্থ শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হতে পারে। 2. যাদের বুদ্ধাঙ্ক 70 থেকে 90-এর মধ্যে তারা বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করতে পারে। 3. যাদের বুদ্ধাঙ্ক 90 থেকে 100-র মধ্যে তারা অনুশীলন, পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলে স্নাতক ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে। 4. যাদের বুদ্ধাঙ্ক 110-এর অধিক তারা পরিবেশগত সুযোগ সুবিধা পেলে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করে। 4. পাঠ্যক্রম নির্দেশনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম লক্ষ্য করা যায়, যেমন কলা, বিজ্ঞান, বাণিজ্য ইত্যাদি। বুদ্ধাঙ্ক অনুযায়ী শিক্ষার্থীদের পাঠ্যক্রম গ্রহণ করা উচিত। কোনো শিক্ষার্থী কী ধরনের পাঠ্যক্রম গ্রহণ করলে ভবিষ্যতে সাফল্য পাবে তা বুদ্ধির পরিমাপের দ্বারা নির্ধারণ করা উচিত। মোট কথা, শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষার্থীর বুদ্ধির বা বুদ্ধাঙ্কের নিবিড় সম্পর্ক বিদ্যমান। আমেরিকার একটি গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক 114 বা তার বেশি তারা প্রযুক্তি পাঠ্যক্রমে, যাদের বুদ্ধাঙ্ক 108 বা তার বেশি তারা বিজ্ঞান পাঠ্যক্রমে, যাদের বুদ্ধাঙ্ক 106 বা তার বেশি তারা কলা বিভাগীয় পাঠ্যক্রমে এবং যাদের বুদ্ধাঙ্ক 104 বা তার বেশি তারা বাণিজ্য শাখার পাঠ্যক্রমে পঠন পাঠনের যোগ্য বলে বিবেচিত হয়েছে। 5. বিশেষ শিক্ষার ক্ষেত্রে প্রতিটি দেশে যেমন কিছু শিক্ষার্থী প্রতিভাবান থাকে, তেমনই কিছু শিক্ষার্থী অল্প বুদ্ধি সম্পন্নও হয়। এই সব শিক্ষার্থীদের বুদ্ধির অভিজ্ঞতার দ্বারা খুঁজে বের করে তাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করলে প্রতিভাবানরা দেশের সার্বিক মঙ্গলের কাজে সহায়ক ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে পিছিয়ে পড়া বা অল্প বুদ্ধি সম্পন্নদের খুঁজে বের করে তাদের বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে পারলে সমাজের উপকার হয়। মোট কথা, বিশেষ শিক্ষার ক্ষেত্রে বুদ্ধির পরিমাপ বিশেষভাবে প্রয়োজন। 6. আশানুরূপ ফললাভে অসমর্থদের ক্ষেত্রে আমাদের দেশের বহু শিক্ষার্থী উপযুক্ত মেধা থাকা সত্ত্বেও
বিভিন্ন মানসিক কারণে শিক্ষাক্ষেত্রে আশানুরূপ ফললাভ করতে পারে না। এই সব আন্ডার অ্যাচিভারদের বুদ্ধি অভিক্ষার দ্বারা বাছাই করে তাদের সমস্যা সমাধানে সহায়তা করলে তারা বিশেষভাবে উপকৃত হয়, সমাজ এবং দেশ ও প্রগতির পথে অগ্রসর হওয়ার সুযোগ পায়। 7. শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে যে কোনো শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক শিক্ষিকাদের মূল্যায়নের ক্ষেত্রে বুদ্ধি অভিক্ষা প্রয়োগ করা হয়। বহু শিক্ষক শিক্ষিকা সাধারণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের উন্নত ধরনের পঠন পাঠনের সাহায্যে মেধাবীদের সমপর্যায়ে পৌঁছতে উপযুক্ত সহায়তা দিয়ে থাকেন। ওই সব শিক্ষক শিক্ষিকা অবশ্যই প্রশংসার যোগ্য। 8. বৃত্তি প্রদানের ক্ষেত্রে বর্তমানে বহু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তি দানের ব্যবস্থা করেন। বৃত্তি দানের ক্ষেত্রে শিক্ষার্থীর পারদর্শিতার পাশাপাশি তার বুদ্ধির পরিমাপ বা বুদ্ধাঙ্ক সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। বর্তমানে বহু প্রতিষ্ঠান বৃত্তি প্রদানে শিক্ষার্থী নির্বাচনে অন্যান্য শর্তাবলীর সঙ্গে শিক্ষার্থীর বুদ্ধাঙ্ককে একটি শর্ত হিসেবে বিবেচনা করার উপর জোর দিয়েছে। 9. মানসিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যক্তির মানসিক ব্যাধির সঙ্গে তার বুদ্ধির একটা সম্পর্ক লক্ষ্য করা যায়। মানসিক ব্যাধির চিকিৎসার ক্ষেত্রে মনোচিকিৎসকগণ রোগীর অন্যান্য আচরণ বিশ্লেষণের পাশাপাশি বুদ্ধির পরিমাপও করে থাকেন। পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে বুদ্ধির স্বল্পতা মানসিক ব্যাধির একটি গুরুত্বপূর্ণ কারণ। 10. সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যালয়ে শিক্ষার্থীরা কোন প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলী গ্রহণ করবে তার প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে বর্তমানে বুদ্ধির অভিক্ষার প্রচলন ঘটেছে। 11. বৃত্তিগত নির্দেশনার ক্ষেত্রে শিক্ষার্থীদের বৃত্তিগত নির্দেশনা দানের ক্ষেত্রে বর্তমানে তাদের আগ্রহ, দক্ষতা, প্রবণতা, বিশেষ ক্ষমতা প্রভৃতির পাশাপাশি বুদ্ধাঙ্ক সম্পর্কে অবহিত হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করা হচ্ছে। কারণ মনোবিদ বট একটি গবেষণায় বুদ্ধাঙ্কের পরিপ্রেক্ষিতে বৃত্তির শ্রেণীবিভাগ করেছেন। কোয়েশ্চেন নাম্বার 10. সৃজনশীলতা কাকে বলে? সৃজনশীলতার স্বরূপ বা প্রকৃতি লেখুন। সৃজনশীলতা হল নতুন ধারণা, চিন্তা ও উদ্ভাবনী কৌশল তৈরির ক্ষমতা, যা মানব সভ্যতার অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। এটি শুধু শিল্প, সাহিত্য বা সঙ্গীতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং বিজ্ঞানের গবেষণা, প্রযুক্তির উন্নয়ন, শিক্ষা ও দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানেও সৃজনশীলতার গুরুত্ব অপরিসীম। সৃজনশীলতা মানুষের কল্পনা, অভিজ্ঞতা ও চিন্তাশক্তির সমন্বয়ে বিকশিত হয়। সৃজনশীলতা একটি মানসিক প্রক্রিয়া যা বিদ্যমান জ্ঞানের সঙ্গে নতুনের সংযোজন ঘটিয়ে অভিনব সমাধান বা নতুন আবিষ্কার উপস্থাপন করে। শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার চর্চা শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাধারাকে উজ্জীবিত করে এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি করে। একটি সৃজনশীল মস্তিষ্ক কেবল সমস্যার সমাধান খোঁজার জন্যই নয়, বরং নতুন উদ্ভাবনার সম্ভাবনার দ্বার উন্মোচন করতেও সক্ষম হয়। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের জন্য সৃজনশীলতার অনুশীলন এবং এর বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা 85। সৃজনশীলতার সংজ্ঞা। বিভিন্ন মনোবিদ ও বিজ্ঞানী সৃজনশীলতা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এখানে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো। জে.পি. গিলফোর্ড প্রদত্ত সংজ্ঞা:
সৃজনশীলতা হল চিন্তার পৃথকীকরণ এবং এটি নতুন মৌলিক ও উপযোগী সমাধান খুঁজে বের করার ক্ষমতা। এডওয়ার্ড ডি বানো প্রদত্ত সংজ্ঞা। সৃজনশীলতা হল প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে নতুন ও কার্যকর সমাধান তৈরি করার প্রক্রিয়া। ই পল টরেন্স প্রদত্ত সংজ্ঞা। সৃজনশীলতা এমন এক প্রক্রিয়া যা নতুন ধারণা, বিকল্প সমাধান এবং মূল সমস্যাগুলোর অনন্য উত্তরের সন্ধান দেয়। এফ ব্যারন প্রদত্ত সংজ্ঞা। সৃজনশীলতা হলো এমন এক মানসিক প্রক্রিয়া যা নতুন কিছু সৃষ্টি করে এবং যা মূল ধারার চিন্তা থেকে আলাদা হয়। জে.ডব্লিউ.ডি. গোয়েথে প্রদত্ত সংজ্ঞা। সৃজনশীলতা হলো নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে চিন্তা শক্তিকে বিকশিত করার ক্ষমতা। অ্যালবার্ট আইনস্টাইন প্রদত্ত সংজ্ঞা। সৃজনশীলতা হলো বুদ্ধিমত্তার মজা করার উপায়। স্টিভ জবস প্রদত্ত সংজ্ঞা। সৃজনশীলতার অর্থ হলো বিভিন্ন জিনিসের সংযোগ ঘটিয়ে নতুন কিছু তৈরি করা। রবার্ট স্টার্নবার্গ প্রদত্ত সংজ্ঞা। সৃজনশীলতা হলো নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা যা মৌলিক এবং মূল্যবান। উপরোক্ত সংজ্ঞাগুলি থেকে বোঝা যায় যে সৃজনশীলতা হলো মূলত নতুন কিছু ভাবা, তৈরি করা এবং সমস্যার নতুন সমাধান খুঁজে বের করার এক শক্তিশালী দক্ষতা। এটি হলো সেই সব কাজকর্ম বা চিন্তাভাবনা যেগুলির মধ্য দিয়ে কোনো না কোনোভাবে ব্যক্তির উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটে। সৃজনশীলতার স্বরূপ বা প্রকৃতি। সৃজনশীলতা মানুষের মানসিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা নতুন ধারণা, চিন্তাধারা এবং উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটায়। এটি কেবল শিল্প, সাহিত্য বা বিজ্ঞানের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং প্রাত্যহিক জীবনে নানান সমস্যা, সামাজিক পরিবর্তন এবং নতুন আবিষ্কারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৃজনশীলতার প্রকৃতি বা স্বরূপ নিম্নলিখিত দিকগুলির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। 1. মানসিক প্রক্রিয়া। সৃজনশীলতা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা মস্তিষ্কের চিন্তাশক্তি, কল্পনা ও অভিজ্ঞতাকে একত্রিত করে নতুন কিছু সৃষ্টিতে সহায়তা করে। এটি কোনো নির্দিষ্ট নিয়ম বা সূত্রের মধ্যে আবদ্ধ নয়, বরং ব্যক্তির স্বতন্ত্র চিন্তার ফল। 2. নতুনত্ব ও মৌলিকত্ব। সৃজনশীলতার অন্যতম বৈশিষ্ট্য হল নতুনত্ব এবং মৌলিকত্ব। এটি প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করে যা পূর্বে ছিল না বা ভিন্নভাবে উপস্থাপন করা হয়নি। 3. সমস্যা সমাধানের দক্ষতা। সৃজনশীলতা কেবল নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতাই নয়, বরং এটি বিভিন্ন সমস্যার সমাধানের কৌশল খুঁজে বের করতেও সাহায্য করে। সৃজনশীল ব্যক্তি প্রচলিত পথ অনুসরণ না করে বিকল্প ও কার্যকর সমাধানের সন্ধান করেন। 4. কল্পনা ও উদ্ভাবনের মিশ্রণ। সৃজনশীলতা কল্পনা শক্তি এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত। কল্পনা ছাড়া নতুন কিছু উদ্ভাবন সম্ভব নয়, আর বাস্তবতার সাথে মিলন না থাকলে সেই সৃষ্টির কোনো কার্যকারিতা থাকে না। 5. স্বাধীন ও নমনীয় চিন্তাধারা। সৃজনশীল ব্যক্তিরা সাধারণত স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসেন এবং নতুন ধারণা গ্রহণ করতে প্রস্তুত থাকেন। তাদের চিন্তার নমনীয়তা থাকে যা নতুন কিছু আবিষ্কারে সহায়ক হয়। 5. বুদ্ধিমত্তার সাথে সম্পর্কযুক্ত। সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার মধ্যে নিবিড় সম্পর্ক বর্তমান। উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তিরা সাধারণত সৃজনশীল হলেও শুধু উচ্চ বুদ্ধাঙ্ক IQ যুক্ত হলেই কেউ সৃজনশীল হবে এমনটি নয়।
সৃজনশীলতা একটি স্বতন্ত্র মানসিক গুণ যা অনুশীলনের মাধ্যমে বিকশিত করা যায়। 7. আবেগ ও প্রেরণার মাধ্যমে পরিচালিত। সৃজনশীলতা অধিকাংশে ব্যক্তির আবেগ, উৎসাহ এবং প্রেরণার উপর নির্ভর করে। যারা নতুন কিছু করার জন্য গভীর আগ্রহ বোধ করেন তাদের ক্ষেত্রে সৃজনশীলতার বিকাশ বেশি হয়। 8. সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। সৃজনশীলতা ব্যক্তিগত গুণ হলেও এটি সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। মুক্ত চিন্তার পরিবেশে সৃজনশীলতা বেশি প্রসারিত হয়। যেখানে বাধা নিষেধ বেশি সেখানে এটি সীমিত থাকে। সর্বোপরি বলা যায় সৃজনশীলতা এমন একটি গুণ যা মানুষের চিন্তাশক্তি, কল্পনা শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত। এটি নতুনত্ব, উদ্ভাবন ও সমস্যা সমাধানের মাধ্যমে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। সৃজনশীলতার অনুশীলন ও বিকাশ ভবিষ্যতের উন্নয়নের মূল চাবিকাঠি। কোয়েশ্চেন নাম্বার 11। সৃজনশীলতার বৈশিষ্ট্যগুলি লেখো। সৃজনশীলতার বৈশিষ্ট্য। সৃজনশীলতা হলো মানুষের এমন একটি মানসিক ক্ষমতা যা নতুন ও মৌলিক কিছু উদ্ভাবনের সক্ষম হয়। এটি কল্পনা, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সমন্বয়ে বিকাশ লাভ করে। বিভিন্ন গবেষক ও মনোবিদরা সৃজনশীলতার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। সেগুলি হল: 1. নতুনত্ব। সৃজনশীলতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নতুন ও অভিনব কিছু তৈরি করা। এটি প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনে সহায়তা করে। 2. মৌলিকত্ব। সৃজনশীল চিন্তা বা সৃষ্টি সকল ক্ষেত্রেই স্বতন্ত্র ও মৌলিক হয়। এটি শুধু অপরের ধারণার অনুকরণ নয়, বরং পুরোপুরি নতুন দৃষ্টিকোণ থেকে উদ্ভূত। 3. সমস্যা সমাধানের পটুতা। সৃজনশীল মানুষেরা জটিল সমস্যার সমাধানে নতুন ও কার্যকর পদ্ধতি অনুসন্ধান বা উদ্ভাবন করতে পারেন। তাদের ভাবনা সর্বদা প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নতুন সমাধান খোঁজার দিকে ধাবিত হয়। পৃষ্ঠা 86। 4. কল্পনা। সৃজনশীলতা ও কল্পনা শক্তি একে অপরের পরিপূরক। একথা বলা যায় যে একজন সৃজনশীল মানুষ কল্পনা শক্তির প্রভাবে ভবিষ্যৎ সম্ভাবনা অনুধাবন করতে সমর্থ হন এবং চিন্তাকে নবরূপ দিতে পারেন। 5. নমনীয় ভাবনা। সৃজনশীল মানুষেরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তাভাবনা করতে সক্ষম হয়। তারা কোনো নির্দিষ্ট বা বাঁধাধরা নিয়মাবলীর মধ্যে আটকে না থেকে আলাদা দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান বের করেন। 6. স্বাধীনতা ও স্বতন্ত্রতা। সৃজনশীল মানুষেরা সাধারণত স্বাধীনভাবে চিন্তা করতে পারেন। তারা প্রচলিত মতবাদ অনুসরণ না করে নিজস্ব নতুন ধারণা উদ্ভাবন করতে আগ্রহী থাকেন। 7. আবেগ ও প্রেরণা। সৃজনশীল গুণ বিকাশের জন্য গভীর আগ্রহ, আবেগ এবং ভিতর থেকে প্রেরণার প্রয়োজন হয়। নতুন কিছু উদ্ভাবন করার ইচ্ছাই সৃজনশীল মানুষদের সৃষ্টিশীল করে তোলে। 8. স্বতঃস্ফূর্ততা। অধিকাংশ ক্ষেত্রেই সৃজনশীল ভাবনা ও ধারণাসমূহ আপনা থেকেই উদ্ভূত হয়। এটি পূর্ব পরিকল্পিত কোনো ভাবনা নয়, বরং ব্যক্তির অভিজ্ঞতা, উপলব্ধি ও অনুপ্রেরণার মিশ্রণ। 9. কৌতূহল। সৃজনশীল মানুষের সর্বদা নতুন কিছু জানা ও শেখার প্রতি আগ্রহী হন। তাদের কৌতূহল ও জানার আগ্রহই তাদের নতুন নতুন ধারণা সৃষ্টিতে বা উদ্ভাবনে সহায়তা করে। 10. ঝুঁকি নেওয়ার ক্ষমতা। সৃজনশীল মানুষের শুধু ধারণা উদ্ভাবনই করেন না, বরং সেই ধারণাসমূহের কার্যকারিতা বিশ্লেষণ ও মূল্যায়ন করতে সমর্থ হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে
সৃজনশীলতা এমন একটি মানসিক গুণ যা ব্যক্তির চিন্তন ক্ষমতা, কল্পনা ও অভিজ্ঞতা সমন্বয়ে বিকাশ লাভ করে। নতুনত্ব, সমস্যা সমাধানের ক্ষমতা, নমনীয়তা, স্বাধীনতা ও কৌতূহল ইত্যাদি বৈশিষ্ট্য সৃজনশীলতাকে অন্য মানসিক প্রক্রিয়া থেকে স্বতন্ত্র করে তোলে।